কথা বলতে চাই। জনাব আব্দুল পার্থ, আপনি একজন রাজনীতিবিদ হলো আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয়, অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয় এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দ্বিধা নেই, অনেকগুলি মিলেও যায়। আমি এই জন্য আপনাকে একটু ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত। রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন? নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে? বিশেষ করে 90-এর পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি, সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন, কর্তৃত্ববাদী হবেন না, সেরকম কি মনে হচ্ছে? মানে এই নেতৃত্বে যারা আছেন, এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে 20-22 বছর ধরে অন্ততপক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন, কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে? ব্যক্তি মানুষ না, আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ খালেদ, আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। দেখুন, আপনি সমষ্টিগতভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন, গত 17 বছরে যে একটা ভীতির সংস্কার, ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল, যার কারণে 17 বছর কিংবা 20 বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়। এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে, কারণ 17 বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি মানে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়। গত 3টা বছর তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এই কারণে, আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বললেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল, ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি, বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে। বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিশিয়ালি বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, এই সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি, বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল, এবং এই লাস্টে যে গণহত্যাগুলি। তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই, আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি, তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না, এটা এর উপর নির্ভর করবে। আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি। সো ইনশাআল্লাহ আমি প্রোগ্রেসিভ থিংকিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাআল্লাহ ভালোই হবে। তো আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাটাতনে একটু আসতে চাই। আপনি জানেন যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ, মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা, সেখানে আপনারা যারা 53 বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, মানে আপনাকে যদি আমি বলি, তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে? আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন? আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা? মানে আমি আপনারা, এটা অনারিফিক প্লুরাল পার্থ। তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে আগের
কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে, সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান ব্যারিস্টার পার্থ? খালেদ, আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে, বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি, your voice is breaking down, so বাট আমি তারপরেও যতখানি বুঝতে পারছি। আমি কি আবার বলবো? হ্যাঁ, আপনি একটু আরেকবার যদি বলেন। পার্থ, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা, আপনি আগের মতোই আছেন কিনা? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একে বাতিল করে দেয়, একে বাদ করে দেয়, একে ক্যান্সেল করে দেওয়া, এবং সেটা আবার খুব গর্ব করে বলা। আপনি সেটাকে কিভাবে দেখেন ব্যারিস্টার পার্থ? আমি যতটুকু ধরতে পেরেছি, আপনার কথা ভেঙে যাচ্ছিল, বাট আমি একটা কথা বলি, ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি, রাজনীতির কালচার পরিবর্তন করেনি। ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে। এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না, কোনো আইন, কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না, যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচার রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই। আপনি যত সংস্কার করেন, যাই করেন, যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন, আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না। সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি, এখনো জানাই। আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন, আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান, আমাদের মোটোটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি আমার জায়গা থেকে, আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি, আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি, যার কারণে আমরা ঢাকা বলেন, বাইরে বলেন, আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস। এটা যদি হয়, এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন। আদারওয়াইজ কোনো আইন করে, কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না। সঙ্গে বেশি কথা আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয়, আমরা আসলে এখন কোন জায়গায় আছি? মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছেন, কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার, এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন। এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে, সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে, আমার ইঙ্গিতটা আমি পরে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে, এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কিনা। আমাকে প্রশ্ন করা হয়েছে, খালেদ ভাই, ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট television. What's your opinion about Darvish? Who was your boss? Salman F. Rahman was never been my boss. উনি একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন, যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। জনাব আদালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে? দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করবো না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি উদাহরণ দিয়ে দেখি। এখন যেমন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্সের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে? সো আপনি যদি এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্সে আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30, 40, 50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক? আপনি যদি পার্লামেন্টেও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন। তো আমি কোন এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না।
ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে, যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে। আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে, সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেল্টাটা অনেক বেশি, পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে। এবং গত পার্লামেন্টে দেখছেন, এর আগের পার্লামেন্টে দেখছেন, এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে, 90 আগে থেকেই স্টার্ট হয়েছে এই জিনিসটা, বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু জনাব পাত্র, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? একজন এখন একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি ওইসব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না, ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু বলা না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা মাহি ভাই দুই একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই, আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না, পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই এই দেশনীতি খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না। আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিশিয়াল ফেসবুক আসছে, আমি কোনো ডিফেন্স আমি বলছি যে আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে যেন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক আপনি স্ট্যাটাস দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোইং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায়, যখনই আপনি পাবলিক মনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয়, শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই, হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বিচৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন, কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প ধারায়। আমি প্রশ্নটা করে যেতে চাই, আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় আমরা দেখতে পাই নাই, আমরা সেই জায়গায় যেতে চাই নাই, কারণ হচ্ছে যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই, তাহলে এটা নিয়ে আর কিছু বলার থাকে না। কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই। আমরা একটু জনাব আদালিব রহমান পাত্রের কাছে যেতে চাই যে আদালিব রহমান পাত্র, আপনি কি মাহি ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা? তাহলে আমরা একটু দেশপ্রেম নিয়ে। না, মাহি ভাই আমি আমার কথা শুনে যে মাহি ভাই যেই কথাগুলি বললো, ঠিক আছে, মাহি ভাই এরপর তো আর কোনো কথা থাকে না, এই যে জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না। কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই যে মাহি ভাই আপনি যেটা বললেন যে 18তে ভুল হয়েছে, এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে? মানে was it an honest mistake or was it a willful mistake that you chose to take? এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা যেও না, এটা লাভ হবে না, বা 24-এর ইলেকশনে যেও না, তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো, ওর চেয়ে ন্যাশনাল ইমেজে, ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে, যে এই জিনিসগুলি কি আপনাদেরকে কেউ কখনো বলে নাই? So was it a willful mistake that you chose to take or was it an honest mistake you thought যে আপনি করবেন? Because এই দুইটা মিস্টেককে, পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই। পলিটিক্সে একবার ট্রেন চুত, লাইন চুত হয়ে গেলে ওই 120 কিলোমিটার